এই মুহূর্তে আমি আছি ছাগলনাইয়াতে, বর্ডার গেছে কিন্তু এই যে ছাগলনাইয়া উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত জায়গায় বন্যার কারণে রয়েছে। এই ছাগলনাইয়াতে কিন্তু বাহিনীর হেলিকপ্টারে কিন্তু চার দিয়ে এই মুহূর্তে এখানে পাঠাবো জায়গা পর এক চার দিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো আসবে। আমি দেখাতে চাই এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিভাবে ত্রাণগুলো আবার সংগ্রহ করে তাদের এই যে ছাগলনাইয়া উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে। সকলের উদ্দেশ্যেই কিন্তু এই যে ত্রাণগুলো নিয়ে তারা কাজ করছে। দর্শক, এই ছাগলনাইয়া উপজেলা আপনারা জানেন এটি বর্ডারের পাশে এবং বেশ ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছাগলনাইয়া এবং সেই ছাগলনাইয়াতে এভাবেই হেলিকপ্টার যোগে ত্রাণ পাঠানো হচ্ছে এবং আমরা সেটি দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ছাগলনাইয়াতে, যেখানে হেলিকপ্টার যোগে খাবার থেকে শুরু করে পানি এরকম খাবারগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে। দর্শক, এলাকাবাসী যারা রয়েছে তারা সকলে নিজে নিজে এভাবে এগিয়ে এসেছে এই যারা বন্যার্ত মানুষের জন্য। ঢাকা থেকে বিমান বাহিনী কিন্তু এভাবে এই যে শুকনো খাবার, পানি, বিশুদ্ধ পানি এগুলো নিয়ে আসছে এবং এই যে বিমান বাহিনীর সদস্যরা তারা থেকে এই খাবারগুলো এলাকাবাসীর সহযোগিতায় তারা হেলিকপ্টার থেকে নামাচ্ছে এবং আমরা কিন্তু সেই দৃশ্য দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ছাগলনাইয়া উপজেলায়। এবং আপনারা জানেন এই ছাগলনাইয়া উপজেলা পাশেই কিন্তু ডুমুর বাঁধ এবং সেই বাঁধের পাশে ছিল যে কয়েকটি থানা, তার মধ্যে ছাগলনাইয়া হচ্ছে অন্যতম এবং সেই ছাগলনাইয়াতে এভাবেই কিন্তু ত্রাণ পাঠানো হচ্ছে এবং সেই ত্রাণগুলো ঢাকা থেকে আসা ত্রাণ এভাবেই এলাকাবাসী তারা কাঁধে করে কাদার মধ্যে থেকে এভাবে তারা সেই ত্রাণগুলো নিয়ে আসছে, এমন চিত্র কিন্তু আমরা দেখছি। এবং এই মুহূর্তে ত্রাণ দেওয়ার পরে হেলিকপ্টারটি চলে যাচ্ছে। দর্শক, আমরা কিন্তু রয়েছি ছাগলনাইয়ার যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের মাঠের প্রাঙ্গণে এবং সেখানে এই যে হেলিকপ্টারটি আসলো এবং সেই হেলিকপ্টার কিন্তু যে ত্রাণ সামগ্রী এই বন্যার্ত মানুষের জন্য সেই ত্রাণ সামগ্রী কিন্তু এই মাত্র নামিয়ে দিয়ে গেল এবং নামানোর পর হেলিকপ্টারটি চলে গেল এবং এলাকাবাসী তারা কিন্তু খুব আনন্দের সাথে এই কাজগুলো করছে। এই যে কাজগুলো করছো কেমন লাগছে ভাই? ভালো লাগতেছে। কেন করতেছো? ইচ্ছে থেকে। কেমন লাগছে ভাই এই কাজগুলো করতে এলাকার মানুষের জন্য? ভালো লাগতেছে ভাই আমাদের কাছে। কেন ভালো লাগছে? কেন এখন মানুষ তলাতে আছে পানির, যেগুলো খানা পাইতেছে না ওইগুলোর খানা দিতেছে ভাই, এগুলো আমাদের জন্য ভালো। আর অত আত্মীয় স্বজন আমাদের আছে না, বেতাগানি চিন্তা ওইদিকে আমাদের আত্মীয় স্বজন আছে, ওই কারণে ওদের জন্য খানাগুলা নামাইতেছি আমরা। এরকম কতদিন ধরে এভাবে কাজ করছেন? আজকে 2-3 দিন। হেলিকপ্টার আসতেছে আজকে 2-1 দিন, আজ তারা আসতেছে না। দর্শক, দেখছেন এই এলাকার যারা ছাত্র সমাজ রয়েছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের এই বন্যার্ত মানুষের জন্য এবং আমরা কিন্তু সেই চিত্র দেখছি। আমরা একটু কথা বলতে চাই ভাই, এখন কথা আপনারা এখানে কথা বলেন। দর্শক, যেমনটি আমরা দেখছি এখানে যারা এই যে তাদের যে মানুষগুলো এই ছাগলনাইয়ার উপজেলায় যারা
তাদের জন্য যে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তাদের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে যে খাবার পাঠানো হয়েছে সেই খাবারগুলো কিন্তু এই শিক্ষার্থীরাই একে একে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সেই হেলিকপ্টার থেকে নামাচ্ছে এবং এরপর এই ছাগলনাইয়া রয়েছে এই কিন্তু সেগুলো এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি আর কি কিছু বলেন, কেমন ভাবে আপনারা আসলে এখানকার বন্যার পরিস্থিতি মোকাবেলা করছেন? বন্যার পরিস্থিতি আমাদের খুব কষ্ট হইতেছে, নেটের সমস্যার কারণে অনেক দিকে যোগাযোগ করতে পারতেছি না। আর দ্বিতীয় কথা, আমাদের ত্রাণ আজকে বা কালকে থেকে মোটামুটি আসতেছে, কিন্তু আমাদের আরও পর্যাপ্ত ত্রাণের দরকার। ভলান্টিয়ার আছে, যদি আরও সরকারিভাবে সহযোগিতা আসে বাহিনীদের পক্ষ থেকে, বিভিন্ন জায়গায় বাড়ির ছাদের উপরে লোকজন বসে রয়েছে, ওদেরকে খাওয়া দিতে পারতেছি না স্পিড বোট বা ছোটোখাটো নৌকার কারণে। ওইদিকে আমাদের টিম মেম্বার যাইতে পারতেছে না, কারণ আমাদের প্রশিক্ষণ নেই। তো যদি সরকারি প্রশিক্ষণ কেন্দ্র নৌবাহিনীর স্পিড বোট নিয়ে যদি আপনার আমাদের এই বাড়িগুলো কাশীপুর এই বিভিন্ন এলাকায় যায়, তাহলে অনেক উপকার হবে। জি, ধন্যবাদ দৈনিক ডেস্টিনির সাথে আপনি যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম এখানে যারা রয়েছেন, আমরা এখানে বিমান বাহিনীর তত্ত্বাবধানে যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। তারা এই জায়গাগুলো আসলে কিভাবে করছে এবং কিভাবে খাদ্যগুলো বন্টন করছেন আমরা একটু আপনাদের কাছে জানতে চাই যে এখন আসলে কিভাবে এই বন্যার পরিস্থিতি মোকাবেলা করছেন। দেখুন, বিমান বাহিনী বর্তমানে দুইটি বিষয় নিয়ে বেশি আলোকপাত করছে আমাদের হাইকমান্ডের নির্দেশনা এবং আদেশ অনুযায়ী। সেটা হচ্ছে চিকিৎসা এবং স্বাস্থ্য। চিকিৎসার অন্তর্ভুক্তিতে আমরা বর্তমানে একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করেছি। এই ক্যাম্পের মধ্যে আমরা প্রাথমিক চিকিৎসা বর্তমানে দিচ্ছি। এর সাথে সাথে যেগুলো বেশি ক্রিটিক্যাল পেশেন্ট তাদেরকে আমরা জরুরি ভিত্তিতে ঢাকাতে উচ্চতর চিকিৎসার জন্য আমরা ইভ্যাকুয়েট করছি। জেনে আরও খুশি হবেন, গতকালকে যে 21 জনকে আমরা ইভ্যাকুয়েট করেছিলাম এয়ারক্রাফটের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে, তাদের মধ্যে 5 জনের সফলভাবে, যেটা আমরা বলি হচ্ছে এটা সন্তান জন্মদান, এটা এবং 5 জনের সফলভাবে ডেলিভারি হয়েছে এবং সুস্থ বাচ্চা। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং এরই সাথে এটা বর্তমানে তো একটা অস্থায়ীভাবে আছে, কিন্তু এই এলাকার সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বর্তমানে নজর দিচ্ছি সদর হসপিটালকে। সদর হসপিটালে বর্তমানে কোনো রকমের ইলেকট্রিসিটি নেই। আমাদের এখন প্রথম ফোকাস এবং লক্ষ্য হচ্ছে ইলেকট্রিসিটিটাকে নিয়ে আসা। এরই ধারাবাহিকতায় আজকে ঢাকা থেকে 2টি জেনারেটর নিয়ে আসা হয়েছে, যাতে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করা যায়। এরই সাথে মানারাত হসপিটালে আরও একটি সক্ষমভাবে জেনারেটর স্থাপনের মাধ্যমে আমরা সকল অস্ত্রোপচার আজকে মানারাত থেকে শুরু করতে পেরেছি। এবং আপনি আরও জেনে খুশি হবেন যে ফেনী থেকে একজন গাইনি বিশেষজ্ঞকে আমরা এয়ারক্রাফটের মাধ্যমে ইভ্যাকুয়েট করে এখানে নিয়ে এসেছি। এবং এরই মাধ্যমে ইনশাল্লাহ কালকে থেকে আমাদের প্রেগনেন্সি রিলেটেড যে পেশেন্টগুলো থাকতো ক্রিটিক্যাল অবস্থায়, তারা অনেকাংশে কমে যাবে। অনেকাংশে আমাদের বাইরে ঢাকাতে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমে যাবে। আর খাদ্যের ব্যাপারে, ত্রাণের ব্যাপারে অলরেডি আমরা কন্টিনিউয়াসলি উই আর সাপোর্টিং অল দ্য রিলিফস বাই আওয়ার হেলিকপ্টার। এবং এখানে হাইল্যান্ড হওয়ার সুবিধা যেটা, সেখানে আমরা হেলিকপ্টার থেকে ত্রাণগুলোকে অফলোড করতে পারছি এবং ডিস্ট্রিবিউট করতে পারছি। ডিস্ট্রিবিউশনের জন্য এখানকার যে লোকাল সাংগঠনিক ছাত্র এবং জনতা আছে, তারা অনেকভাবে আমাদেরকে হেল্প করছে। এরই সাথে আমরা এয়ারলিফটের মাধ্যমে যে দুর্গম জায়গাগুলোতে যেখানে কোনো ট্রান্সপোর্টের মিনস নাই, সেখানেও আমরা পাঠাতে সক্ষম হচ্ছি। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা যদি কন্টিনিউ থাকে, আমরা আশা করছি যে দুর্দশা বর্তমানে আছে এটা অনেকাংশে লাঘব হবে। আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে এই প্রত্যন্ত এলাকাগুলোতে কিছু কিছু জায়গায় বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংগুলোর মধ্যে অসংখ্য পরিমাণ মানুষ রয়েছে, তাদের ব্যাপারে আসলে বিমান বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা আসলে কী পদক্ষেপ নিচ্ছে তাদেরকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে? এটা আমি একটু আগে যেটা বললাম যে আমরা এয়ারলিফটের মাধ্যমে করছি। যে জায়গা হাইল্যান্ড গ্রাউন্ড, যেমন টোটাল ফেনীতে 2টা হাইল্যান্ড গ্রাউন্ড আছে, এখানে আমরা হেলিকপ্টার থেকে সরাসরি ত্রাণ নামাচ্ছি হাতে। আর যে জায়গাগুলোতে এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে না, সেখানে আমরা প্যারাসুটের মাধ্যমে ত্রাণগুলোকে উপর থেকে আমরা জাস্ট অফলোড করে দিয়ে দিচ্ছি, যাতে ত্রাণ এখন একটা খাবারের অনেক বেশি মূল্য, একটা পানির অনেক বেশি মূল্য। এটা যতটুকু সম্ভব, যতভাবে সম্ভব, আমাদের টোটাল 12টার বেশি হেলিকপ্টার আছে এখন এই মুহূর্তে নিয়ে যেত। এর মাধ্যমে আমরা এটাই কন্টিনিউ করে
যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে আরও বেশি মানুষজনকে সহযোগিতা করতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক ডেস্টিনির সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম, আপনারা শুনছিলেন যে বিমান বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই যে ছাগলনাইয়া উপজেলা রয়েছে সেই উপজেলাতে, এবং সেখানে যারা এলাকাবাসী রয়েছে সেখানে শিক্ষার্থীরা, তারা সকলে মিলিতভাবে তাদের সকলের প্রচেষ্টায় কিন্তু এই বন্যা থেকে তারা পরিত্রাণের জন্য কাজ করে যাচ্ছে। এবং তাদেরকেই যদি একবার দেখলে তখন আপনারা বুঝতে পারবেন তারাও কিন্তু এখন এক একজন যোদ্ধা, এবং এই পানির মধ্যে থেকে তারা কিন্তু তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের প্রতিবেশীকে বাঁচানোর জন্য তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং আমরা যদি একটু এই স্কুলটির মধ্যে প্রবেশ করি এবং সেখানে আপনাদেরকে দেখাতে পারবো যে সেখানে রয়েছে অসংখ্য পরিমাণ পরিবার, এবং সেখানে রয়েছে ত্রাণ নিয়ে আসা হচ্ছে, সেই ত্রাণগুলো এখানে রাখা হচ্ছে। আমরা একটু সেই চিত্রটা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, আমরা সেই বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছি এবং এই বিদ্যালয়ের মধ্যে কিন্তু অসংখ্য পরিবার রয়েছে যারা এখানে অবস্থান করছে। এই পানিতে বন্দী হওয়া যে ঘরে, কাঠের ঘরগুলোতে যারা ছিল, এবং একের পর এক কিন্তু আবারও একটি হেলিকপ্টার আসতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম একের পর এক কিন্তু এই ছাগলনাইয়াতে হেলিকপ্টার প্রবেশ করছে। আমরা একটু ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভিতরে যাব। আর ছাগলনাইয়া আপনাদেরকে বলতে চাই এটি একটি থানা, ফেনী জেলার অন্তর্গত, এবং এই থানার ভিতরে এই ছাগলনাইয়ার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই ছাগলনাইয়ার বর্তমান পরিস্থিতি, এবং এখানে এই ছাগলনাইয়াতে যারা অবস্থান করছে তাদের জন্য আমরা দেখছি যে বিভিন্ন ডেকে করে তাদের জন্য খাবার রান্না করা হয় এখানে, এবং এই খাবারগুলো এই আশেপাশে যারা রয়েছেন তাদের সবাইকে ডিস্ট্রিবিউশন করা হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা নারী শিশু রয়েছে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, কারণ নারী শিশুরা তারা এই বন্যার মধ্যে টিকে থাকাটা কিন্তু তাদের জন্য খুব দুর্বিষহ। এবং আমরা যদি একটু ভিতরে প্রবেশ করতে যাই, ভিতরে প্রবেশ করি, তখন আপনাদেরকে দেখাবো যে এই ছাগলনাইয়ার উপজেলার ভিতরে যে বিদ্যালয়টি রয়েছে তার বর্তমান অবস্থা একটু আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তবে দর্শক, আপনাদের জানার ক্ষেত্রে একটু বলতে চাই যে এই ছাগলনাইয়া উপজেলার ঠিক সদরে কিন্তু পানির প্রবাহটা কিছুটা কম ছিল, কারণ এটি একটি অনেক উঁচু জায়গার মধ্যে, কিন্তু এর ব্যথিত কিন্তু বেশ অনেকগুলো জায়গায়। আচ্ছা, আমরা একজনের সাথে একটু কথা বলবো। কেমন ছিল আসলে বন্যার সময়কাল? বন্যা পরিস্থিতি অনেক খারাপ। একটু জোরে বলুন। বন্যার পরিস্থিতি অনেক খারাপ। ছাগলনাইয়া উপজেলার ভিতরে আমরা উত্তরপাড়া থেকে আসছি, অনেক পানি বয়ে গেছে, বন্যা পানি আর কি, মানুষের ঘর বাড়ি, পশু সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট করে এখানে আসছে। যেমনটি বলবো যে সময় কিন্তু খুবই কষ্টের, সেই কষ্টের সময়গুলো করে তারা এখন আশ্রয় নিয়েছে এই ছাগলনাইয়া উচ্চ বিদ্যালয়ের যে বিদ্যালয়টি রয়েছে সেখানে। আমরা একটু কথা বলতে চাই, যখন বন্যা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? বন্যার ছাগল ছিল অনেক খারাপ। কথা বন্যার যখন পানি উঠছে তখন আমরা 11 পানির ভিতরে বাচ্চা নিয়ে কোনোরকম ছাগলনাইয়া বাজারে উঠছি। উঠার পরে এরপরে আর কিছু বাচ্চাটা ভুলে গেছে। এখন আমি বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। নারী শিশু হিসেবে আপনারা কি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বা থাকার সুব্যবস্থা এখানে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাইতেছি, কিন্তু এখান থেকে দাঁড়ামু ওই জায়গাটা নাই। আমাদের ঘর একদম খালের পাশে, নদীর পাশে, এর নামই নদীর। ধন্যবাদ দৈনিক ডেস্টিনির সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম এখানে বিভিন্ন ফ্লোরগুলোতে আসলে নারীদের এক ফ্লোরে রাখা হয়েছে, পুরুষ আর এক ফ্লোরে, এভাবে কিন্তু আসলে বিভিন্ন পরিবার থাকছে। তো আমরা আপনাদের কিন্তু আরেকটু উপরের ফ্লোরে নিয়ে যেতে চাই, কারণ এই ছাগলনাইয়া কিন্তু বন্যাগ্রস্ত থানার মধ্যে কিন্তু
সেই থানার কি পরিস্থিতি সেটি একটু আপনাদেরকে একটু দেখাতে চাই এবং এখানকার সর্বশেষ অবস্থা একটু আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। একটু দেখি দর্শক, এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, দুঃখিত দর্শক, এটি হচ্ছে থার্ড ফ্লোর। এইখানেই কিন্তু আসলে যত এখানের যে ত্রাণের কার্যক্রম সেগুলো কিন্তু এখান থেকে পরিচালনা করা হয় এবং এই জায়গাগুলো থেকে এই যে শুকনো খাবারগুলো এগুলো বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু দেওয়া হয় এবং সেই জায়গা থেকে এই ত্রাণগুলো হেলিকপ্টারে করে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিয়ে আসে এবং আপনারা দেখছেন যে এই জায়গাগুলো থেকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন জায়গাগুলোতে এই ত্রাণগুলো সরবরাহ করা হয়। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু অনেক কাপড় চোপড় রয়েছে যেগুলো যারা কাপড় চোপড় হারিয়ে ফেলেছে, কোনো কিছু নিয়ে আসতে পারেনি তাদের জন্য, এবং এখানে দেখেন অসংখ্য পরিমাণে ত্রাণ কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। তবে এখানে যারা আছেন তারা বলছে অতি সত্বর এই যে পরিস্থিতি এটি কাটিয়ে উঠতে পারবে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, কেমন পরিস্থিতি দেখেছেন এই বন্যার সময়? অনেক ভয়াবহ ছিল প্রথম 2-3 দিন যা ছিল আমাদের মধ্যে, মানে কোনো ত্রাণ বাইরে থেকে কোনো ত্রাণ আসে না। আমাদের অঞ্চলে যে ত্রাণগুলো ছিল ওগুলো সবগুলো কালেক্ট করা হয়েছে এবং এই অঞ্চলের মানুষদেরকে আগে বাঁচানো হয়েছে। তো তারপর যারা আসছে আমাদের এই ক্লাস 6 থেকে পুরা ভার্সিটি পর্যন্ত যত ছেলে আছে সবগুলা ছেলে কাজ করে যাচ্ছে অনবরত। এখন পরিস্থিতি মোটামুটি কমছে, স্বাভাবিক হয়েছে, পানি কমতেছে। যারা আসলে বাসা বাড়িতে নেই, আমি আপনার কাছে একটু জানতে চাই, যারা বাসা বাড়ি যাদের বিল্ডিং নেই, যারা আসলে কি উঠেছে যে বেগ সেটা কিছুটা হলেও কম ছিল, কিন্তু বেশি ছিল এই ছাগলনাইয়া উপজেলার পার্শ্ববর্তী যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বা পৌঁছতে পারছেন কিনা, বা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে তারা পৌঁছাতে পারছে কিনা? ওগুলোতে যাওয়ার জন্য আমাদের বোর্ড ছিল, প্রথম দিকে তো আমাদের কোনো বোর্ডই ছিল না, বোর্ড পাওয়াটা অনেক কষ্টকর ছিল। পরে যা বোর্ড ছিল, বোর্ড আনানো হয়েছে বাইরে থেকে, বোর্ডগুলো দিয়ে এখন কাম পাঠানো হয়েছে এবং আগে পাঠানো হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে বোর্ড পাঠাতে যায় যারা অনেক অসাধু ছাত্র আছে, যারা মানে এখানে টাকাদের একটা বিষয় আছে, ওইগুলো থেকে অনেক সমস্যা আছে। কীরকম যে বোট নিয়ে গেলে সেখানে ত্রাণ লুট করে নিয়ে যায়, এরকম প্রভাব আছে, এরকম সমস্যা দেখা গেছে। এগুলো কি পরিমাণটা কেমন? এগুলোর পরিমাণটা মানে এলাকা ভিত্তিক কিছু লোক আছে, ওনারাই যে তাদের কাছে তারা সেই খাবারগুলোকে নিজেদের রেখে দিতে চায়, যাতে সমবন্টন না হয়, তারা নিজেদের স্বার্থটাকে বেশি তারা প্রাধান্য দেয়। দর্শক, আমরা যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, যে দৈনিক ডেস্টিনি সবসময় সত্য সংবাদগুলো আপনাদের মাঝে তুলে ধরে, এবং আমরা ঠিক ছাগলনাইয়া উপজেলা, আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা দেখবেন যে এই ছাগলনাইয়া থেকে শুরু করে পরশুরাম, ফুলগাজী, এই জায়গাগুলো কিন্তু ব্যাপক হারে পানির স্রোত ছিল এবং এই জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য ঠিক সেই বর্ডারের, ভারতের বর্ডারের পাশ ঘেঁষেই কিন্তু এই ছাগলনাইয়া উপজেলা, সেইখানে কিন্তু চলে এসেছে এবং সেই জায়গা থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে এখানে বিগত দিনের তুলনায় এখন কিন্তু ত্রাণ আসতে শুরু করেছে এবং এলাকাবাসী যারা রয়েছে সবাই সম্মিলিতভাবে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সবাই একত্রভাবে পানিবন্দী মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং এই যে দাঁড়ানোটা সেটি কিন্তু আসলে বলেই দিচ্ছে যে খুব দ্রুত এই জায়গাগুলো থেকে এই বাংলাদেশ বেরোয় আসবে। তো এই ছিল আমার কাছে ছাগলনাইয়া ফেনী থেকে সর্বশেষ তথ্য, এবং আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।